নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ান ও পাস পেপার মাইনর ওয়ানের অন্তর্গত গুরুত্বপূর্ণ টপিক বৌদ্ধ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। তোমাদের গতকাল থেকে অর্থাৎ 25 তারিখ থেকে তোমাদের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে, তোমাদের 2 তারিখ পর্যন্ত হবে, তাই তোমাদের হাতে আর বেশি সময় নেই। তোমাদের মোটামুটি এই পেপারগুলো থেকে আমি বিগত ক্লাসগুলিতে গুরুত্বপূর্ণ 5 নম্বর 10 নম্বর ও টপিক অনুযায়ী 2 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তাছাড়া তোমাদের ফাইনাল সাজেশনও দিয়ে রেখেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তোমাদের আজকে আলোচনার বিষয় হলো বৌদ্ধ ধর্ম থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলোকে বুঝে খাতায় লিখে ফেলো। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো? ব্রাহ্মণ্য গরিমাদীপ্ত সমাজ ব্যবস্থা ও ব্রাহ্মণ্য ধর্মের আচার, সর্বস্ব অনুষ্ঠান এবং যজ্ঞে পশুবলির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ, জৈন, আজীবিক প্রভৃতি ধর্মের উদ্ভব ঘটে। তাই এগুলোকে প্রতিবাদী ধর্ম বলে আখ্যায়িত করা হয়। এরপরে তোমাদের 2 দাগের প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ ও তার মতবাদ জানার জন্য প্রধান উপাদানগুলি কি কি? গৌতম বুদ্ধ ও তার মতবাদ সম্পর্কে আমাদের তথ্যের প্রধান উৎস হল বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, জাতক, ধম্মপাত, সিংহলি ইতিবৃত্ত, দীপবংশ ও মহাবংশ, কুষাণ যুগের বিখ্যাত বৌদ্ধ দার্শনিক নাগার্জুন রচিত মধ্যমকারিকা ও মহাপ্রজ্ঞা পারমিতা, অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত ইত্যাদি। এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন রয়েছে, কবে কোথায় গৌতম বুদ্ধের জন্ম হয়? তার নাম গৌতম হয় কেন? আনুমানিক খ্রিস্টপূর্ব 566 অব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু গণরাজ্যের শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ওই রাজ্যের অন্তর্গত লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। জন্মের পর তার মার মৃত্যু হলে বিমাতা মহাপ্রজাপতি গৌতমী তাকে প্রতিপালন করেন। গৌতমীর নামানুসারে তিনি গৌতম নামেও পরিচিত হন। এরপর তোমাদের নেক্সট প্রশ্ন 4 দাগ, মহাভিনিষ্ক্রমণ কি? দুঃখ, দারিদ্র, ব্যাধিক্লিষ্ট মানবজাতির মুক্তির পথ খোঁজার জন্য গৌতম বুদ্ধ 29 বছর বয়সে এক গভীর রাতে গৃহত্যাগ করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। প্রশ্ন তোমাদের 5 দাগে রয়েছে, ধর্মচক্র প্রবর্তন কি? বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ কাশীর নিকট সারনাথে মৃগদাব নামক উদ্যানে পঞ্চভিক্ষু নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্যের নামগুলো তোমাদের বলছি, কৌডিন্য, অশ্বজিৎ, বপ্র, ভদ্রিয় ও মহানাম। এই 5 জন শিষ্যের কাছে তার মতবাদ প্রচার করেন। বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এরপরে তোমাদের 6 দাগের প্রশ্ন রয়েছে, মহাপরিনির্বাণ কি? খ্রিস্টপূর্ব 486 অব্দে গৌতম বুদ্ধ 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে দেহত্যাগ করেন। মহাজীবনের এই অবসান বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্বাণ নামে খ্যাত। 7 দাগের প্রশ্ন তোমাদের, বোধিবৃক্ষ কি? গৌতম বুদ্ধ 35 বছর বয়সে গোয়ায় নিকটবর্তী নৈরঞ্জনা নদীর তীরে অবস্থিত উরুবিল্ব গ্রামে এক অশ্বত্থ বৃক্ষের নিচে দীর্ঘ 49 দিন তপস্যার পর বোধি অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন। যে অশ্বত্থ বৃক্ষের নিচে বসে তপস্যা করে তিনি বোধি লাভ করেন, সেটি বোধিবৃক্ষ নামে পরিচিত। এরপরে তোমাদের 8 দাগের প্রশ্ন রয়েছে, আর্য সত্য কি? তোমাদের এই প্রশ্নটি আগের বছর পরীক্ষায় পড়ে গিয়েছে, অর্থাৎ যাদের অনার্স পেপার মেজর ওয়ান রয়েছে তাদের এই প্রশ্নটি করার দরকার নেই। দুঃখের উৎস ও তার থেকে মুক্তির জন্য গৌতম বুদ্ধ 4টি মহান সত্য নির্দেশ করেছেন। 1. এ পৃথিবী দুঃখময়। 2. কামনা বাসনা ও আসক্তি থেকে দুঃখের সৃষ্টি। 3. কামনা বাসনা নিবৃত্তি করতে পারলে মুক্তিলাভ সম্ভব। এবং 4. মুক্তিলাভের জন্য নির্দিষ্ট পথ বা মার্গ অনুসরণ করতে হবে।
এগুলি একত্রে আর্যসত্য নামে পরিচিত। এরপরে তোমাদের 9 প্রশ্ন রয়েছে অষ্টাঙ্গিক মার্গ কি, অর্থাৎ এটাও তোমাদের আগের বছর অনার্স পেপারে পড়ে গিয়েছে। তোমাদের এই প্রশ্নটি আমি তোমাদের 5 নম্বরের জন্য আমি আপলোড করেছি, তোমরা দেখবে, তোমাদের অনার্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ 8টি পথ বা মার্গের কথা বলেছেন। 1 সদ্বাক্য, 2 সৎকার্য, 3 সৎজীবিকা, 4 সৎচেষ্টা, 5 সৎচিন্তা, 6 সৎচেতনা, 7 সৎসংকল্প ও 8 সৎদৃষ্টি। এগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। 10 প্রশ্ন ত্রিপিটক কি? গৌতম বুদ্ধের উপদেশাবলী পালি ভাষায় রচিত 3টি গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। সূত্রপিটক, বিনয়পিটক, অভিধম্ম পিটক। এদের ত্রিপিটক বলা হয়। ত্রিপিটকের অন্তর্গত সূত্রপিটকে রয়েছে বুদ্ধের উপদেশাবলী, বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধি এবং অভিধম্ম পিটকে রয়েছে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ। এরপরে তোমাদের 11 দাগের প্রশ্ন রয়েছে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্ম গ্রহণকারীকে 3টি বিষয় মেনে নিতে হয় বা মেনে চলতে হয়: বুদ্ধ, ধর্ম ও সংঘ। বৌদ্ধ ধর্মে এগুলোকে একত্রে ত্রিরত্ন বলা হয়। 12 প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গকে মধ্যম বা মধ্যপন্থা বলা হয় কেন? অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের ক্ষেত্রে গৌতম বুদ্ধ চরম ভোগবিলাস ও চরম কৃচ্ছ সাধনের পথ পরিহার করার কথা বলেছেন। এই 2 চরমপন্থার মধ্যবর্তী পথ অনুসরণের ইঙ্গিত দিয়েছেন বলে অষ্টাঙ্গিক মার্গকে মধ্যম বা মধ্যপন্থা বলা হয়েছে। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন 13 দাগ বৌদ্ধ ধর্মে পঞ্চশীল কি? গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের পাশাপাশি 5টি শীল বা নৈতিক শুদ্ধতা অনুসরণের কথা বলেছেন। 1 চুরি না করা, 2 ব্যভিচারী না হওয়া, 3 অসত্য পরিহার করা, 4 হিংসা না করা, 5 অন্যায় না করা। এগুলোকে একত্রে পঞ্চশীল বলা হয়। 14 প্রশ্ন তোমাদের বৌদ্ধ ধর্মে নির্বাণ কি? বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য হলো নির্বাণ বা মুক্তিলাভ। নির্বাণ হলো জরা, শোক, দুঃখ ও অপবিত্রতা মুক্ত এমন এক অবস্থা যেখানে অপার শান্তি ও অনন্ত সুখ বিদ্যমান এবং যেখানে পৌঁছালে আর পুনর্জন্ম হবে না। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন জাতক কি? 15 দাগের প্রশ্ন গৌতম বুদ্ধ বুদ্ধ হিসাবে জন্মগ্রহণের আগে এই পৃথিবীতে বহুবার জন্মগ্রহণ করেন এবং শুভ কাজ করেন। তার এই পূর্বজন্মের কাহিনী লিপিবদ্ধ হয়েছে জাতক গ্রন্থে। এটি বৌদ্ধ ধর্মশাস্ত্রের অন্তর্গত। এরপরে রয়েছে পরের দাগ অর্থাৎ 16 দাগের প্রশ্ন। আমি তোমাদের এখানে ছকের সাহায্যে 4টি বৌদ্ধ সংগতি উল্লেখ করেছি, তোমরা দেখে নাও। প্রথম বৌদ্ধ সংগতি হয়েছিল আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল না মগধের রাজধানী রাজগৃহে। কার আমলে? না অজাতশত্রুর আমলে। দ্বিতীয় আনুমানিক 386 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কালাশোকের আমলে। তৃতীয় আনুমানিক 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র অশোকের আমলে। চতুর্থ প্রথম শতাব্দী অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতাব্দী জলন্ধরে হয়েছিল কনিষ্কর আমলে। এরপরে রয়েছে তোমাদের 17 দাগের প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সংগতি কেন আহুত হয়? তৃতীয় বৌদ্ধ সংগতি মৌর্য সম্রাট অশোকের সময় আনুমানিক খ্রিস্টপূর্ব 251 অব্দে পাটলিপুত্র আহুত হয়। এতে সভাপতিত্ব করেন মোগ্গালীপুত্র তিসস। বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় আচরণবিধি নিয়ে মতবিরোধ দেখা দেয় এবং বৌদ্ধরা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী অর্থাৎ থেরবাদী ও স্থবিরবাদী 2টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এই মতবিরোধ দূর করার জন্য তৃতীয় বৌদ্ধ সংগীতি আহুত হয়। এরপরে তোমাদের 18 দাগের প্রশ্ন রয়েছে চতুর্থ বৌদ্ধ সংগীতি কেন আহুত হয়? চতুর্থ বৌদ্ধ সংগীতি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ রাজ কনিষ্কর আমলে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে অনুষ্ঠিত হয়। বসুমিত্র এই সভায় সভাপতিত্ব করেন। বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় আচরণবিধি নিয়ে বৌদ্ধরা 2টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এই মতবিরোধ দূর করার উদ্দেশ্যে চতুর্থ বৌদ্ধ সংগীতি আহুত হয়। এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে হীনযান ও মহাযান বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কনিষ্কর আমলে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ মহাসংগীতি বা সম্মেলনে বৌদ্ধরা হীনযান ও মহাযান নামে 2টি সম্প্রদায় বিভক্ত হয়ে যান। যেসব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধদেবের মূর্তি ছাড়া উপাসনা করতেন এবং ব্যক্তিগত মুক্তির উপর জোর দিতেন তাদের হীনযান নামে পরিচিত বা তাদের হীনযান বলা হয়। আর যারা বুদ্ধদেবের মূর্তি পূজা করতেন এবং ব্যক্তির বদলে সমষ্টির মুক্তি অর্জনে আগ্রহী ছিলেন তারা মহাযান নামে পরিচিত বা তাদেরকে মহাযান রূপে চিহ্নিত করা হয়। নেক্সট প্রশ্ন তোমাদের 20 দাগ অর্থাৎ তোমাদের আজকে শেষ প্রশ্ন অর্থাৎ বৌদ্ধ ধর্ম টপিক থেকে তোমাদের আজকে শেষ প্রশ্ন। বহির্ভারতে কোন কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করেছিল? সম্রাট অশোকের উদ্যোগে বৌদ্ধ ধর্ম সিরিয়া, ম্যাসিডন, মিশর,
এপিরাস, সিংহল প্রভৃতি দেশে বিস্তার লাভ করেছিল। এছাড়া চীন, তিব্বত, জাপান প্রভৃতি দেশে প্রসার ঘটে। তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ধর্মের গুরুত্ব কী? তোমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজ তোমাদের কাছে মেজর 1 ও মাইনর 1 এই দুটি পেপার থেকে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম এই টপিক থেকে 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। সামনে তোমাদের পরীক্ষা, তোমরা মন দিয়ে পড়াশোনা করো।